ধারণা দেয় ওনারা এখনো তাই করছেন। ওনারা যা করছেন সেগুলো আমাদেরই সমাজের চিত্রই ফুটে উঠতেছে এবং ওনাদের মাধ্যমে আমরা জানতে পারি ওনারা অনেক পরিশ্রম করে, অনেক রিস্ক নিয়ে আমাদের নিজের সাংবাদিকরা বিভিন্ন ধরনের রিস্কের সম্মুখীন হচ্ছে। এই ধরনের রিস্ক বা ঝুঁকিপূর্ণ পরিবেশে ওনারা কাজ করে আমাদের কাছে সংবাদ পৌঁছে দেয়। ওনাদেরকে ধন্যবাদ। ওনাদের মাধ্যমে আমাদের সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। তো কথা বাড়াবো না, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের কথা বলার সুযোগ দিয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মোহাম্মদ রকিবুল আক্তার, পুলিশ সুপার পিডিআই ময়মনসিংহ। আমরা সবাই করতালি আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন পেছন থেকে? আমি ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই আয়োজিত মহতী অনুষ্ঠানে আমাকে যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমি আসলে খুবই বিব্রত। আমি এত ক্ষুদ্র মানুষ, এই সম্মানের আসলে যোগ্য না। এখানে যাদের সাথে কথা, তাদের কথা আমি শুনলাম এতক্ষণ ধরে, প্রত্যেকটা বক্তার কথায় আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি এবং তারা প্রত্যেকেই সাংবাদিকতার পেশার মহত্ব, গুরুত্ব, সাংবাদিকের কর্তব্য, অধিকার সব কিছু মিলে তারা যে আসলে জ্ঞানবদ্ধ আলোচনা করেছেন। আমার মনে হচ্ছে আসলে আমার এখানে আসাটা একটা বিরাট সুযোগ। আমি অনেক কিছু জানতে পারলাম। আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করার জন্য অবশ্যই কৃতজ্ঞ। তারপরেও এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আরও বেশি আনন্দিত। আপনাদেরকে ধন্যবাদ। আসলে আপনাদের এই শিক্ষিত সুধীর উদ্দেশ্যে খুব বেশি জ্ঞানগর্ভ বক্তৃতা দেওয়ার সুযোগ আমার নাই। আমি ততটা লার্নেডও নই। তারপর আমার ছোট্ট কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমি আপনারা জানেন যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কর্মরত আছি। সেখানে যে ইনভেস্টিগেশন শব্দটা আছে, আমার কাজের সাথে সাংবাদিক বৃন্দ আপনাদের কাজের প্যাটার্ন উল্লেখযোগ্য মিল আছে। সেটা হচ্ছে ইনভেস্টিগেশন, তদন্ত, অনেকটা ফ্যাক্ট ফাইন্ডিং। এখানে কিন্তু কল্পিত কোনো লেখার সুযোগ নাই। নিজের মতামতের চেয়ে প্রকৃত ঘটনাটা গুরুত্ব দেওয়ার প্রয়োজনটা বেশি। এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। আমি ছোট ছোট দুই একটা কথা বলবো, আমার স্মৃতিটা খুব বেশি লম্বা করবো না। প্রথমে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব সম্পর্কে আমার আগের বক্তা মিস্টার রফিক, উনি লয়ার, উনি চমৎকার কিছু উদাহরণ দিয়েছেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পোর্ট কোম্পানি এবং এখন পর্যন্ত যখন আপনারা অনলাইন নিউজ পেপার করেন, অনলাইন নিউজ আপনার পোর্টাল অথবা প্রিন্ট মিডিয়ার এই তাপুকের যুগেও, ইলেকট্রনিক মিডিয়ার যুগেও আসলে প্রিন্ট মিডিয়ার কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি আমার খুব ছোটবেলা থেকে আমার বাড়িতে পেপার রাখা হতো। আমার বাবা দাদা বলেন বা তারা এই পড়াশোনার করে থাকতেন। আমি পড়াশোনায় শিখেছি আসলে নিউজ পেপার থেকে। দৈনিক পেপার রাখা হতো এবং আমার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখার আগে আমি বাংলা পড়া শিখে গিয়েছিলাম। ইত্তেফাক, রসই, এই বিষয়গুলো আমার বাবা আমাকে ওইভাবেই শিখিয়েছেন। তো নিউজ পেপারের কাছে আমি আজীবন কৃতজ্ঞ এবং সাংবাদিকদের কাছে। এবং এর ফলে যেটা হয়েছে যে স্বাভাবিক যে আপনার ব্যঞ্জন বর্ণ আছে, কক্ষ বর্ণ, এটা সিরিয়ালে আমি তখনও পারতাম না লিখতে, এখনও জানি না। জাস্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম। এই কারণেই আসলে নিউজ পেপারের গুরুত্ব অপরিসীম। আপনারা জানেন যে রিচার্ড নিক্সন সম্ভবত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ওনার একটা ওয়াটার গেট ছিলেন, টেলিফোন ট্যাপের একটা ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরে ওনার প্রেসিডেন্সি চলে গিয়েছিল। সো এত গুরুত্বপূর্ণ আসলে একটা দায়িত্ব। আপনারা বলছেন যে পেইন ইজ মাইটার দ্যান সোর্ড, আসলে তাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে বলা হয়েছে গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশের কথা বলা হয়েছে, সুস্থ ধারার সাংবাদিকতা। আমি একটা স্পিচ বলতে চাই। আপনারা জানেন সবাই, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন জ্যাকব জুমা। খুবই আপনার কি বলা যায়, স্বৈরাচারী শাসক, দীর্ঘদিন সাউথ আফ্রিকাকে শাসন করেছেন। তো ওনার একটা কথা ছিল সাংবাদিকদের উদ্দেশ্যে বা কমন যারা সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন, হ্যাঁ, আই ক্যান গ্যারান্টি ইউর ফ্রিডম অফ স্পিচ। আপনার বক্তব্যের স্বাধীনতা আমি নিশ্চিত করতে পারি, কিন্তু আপনার বক্তব্যের পরে আপনার স্বাধীনতা আমি নিশ্চিত করতে পারি না। বুঝতে পেরেছেন? I can guarantee your freedom of speech, but cannot guarantee your
ফ্রিডম আফটার স্পিচ। আপনি যা কিছু বলতে পারেন, কিন্তু বলার পরে আপনার স্বাধীনতা থাকবে কিনা সে বিষয়ে আমার কোনো গ্যারান্টি নেই। আসলে সারা জুড়ে সারা পৃথিবীতে সবসময়ই মানুষ দুইভাবে বিভক্ত, হ্যাভ এবং হ্যাভ নট। আপনারা জানেন যদিও একটা মার্কসিস্ট ফিলসফি, আসলে যাদের আছে আর যাদের নাই। পৃথিবীর সব প্রান্তে আসলে মানুষ এই দুই ভাগে বিভক্ত। তো যাদের আছে তারা চায় সারা জীবন, যাদের নেই তাদেরকে পদানত করে রাখা। এবং এই সাংবাদিকতা বা সংবাদপত্রে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করাই হচ্ছে সবচেয়ে বড় টুলস বা হাতিয়ার। সারা পৃথিবীর শাসক শ্রেণীর এইটাই বৈশিষ্ট্য। যেমন তোমার উদাহরণ থেকে আমি একটা জোকস টাইপের একটা গল্প বলতে চাই, আপনারা যদি অনুমতি দেন। আপনারা জানেন যে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল অত্যন্ত নির্ভরযোগ্য একটা ডকুমেন্টারি টিভি বলা যেতে পারে, এবং সবাই ন্যাশনাল জিওগ্রাফিকের আপনার নিউজটাকে খুব অথেন্টিক মনে করে। তো একবার যেটা হলো যে অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনিয়াল যারা আছেন, অস্ট্রেলিয়ান আদিবাসী উপজাতি আমরা বলি না এখন, তো দেখা গেল তাদের কিছু হয়তো সিক্স সেন্স কাজ করে, ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। তো প্রাকৃতিক যদি কোনো ঝড়, বন্যা, সুনামি এই টাইপের কিছু যদি হয়, তারা আগেই বুঝতে পারে এবং তাদের লোটা টুঙ্গল নিয়ে তারা নিরাপদ আশ্রয় ফিরে যায়। এরকম একটা মিথ প্রচলিত আছে। তো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে একবার এরকম প্রকাশিত হলো, দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান যারা উপজাতি তারা তাদের বাক্স পেটরা নিয়ে নিরাপদ আশ্রয় যাচ্ছে। কারণ ওই এলাকায় বড় একটা ভূমিকম্প বা একটা প্রাকৃতিক দুর্যোগ হবে, এবং হলো তাই বড় একটা ভূমিকম্প বা এরকম কিছু হলো। তো তখন ন্যাশনাল জিওগ্রাফিকে, এটা কল্পিত গল্প কিন্তু, ন্যাশনাল জিওগ্রাফিকের যিনি সম্পাদক তিনি ওই যে সাংবাদিক কভার করতেন বা আমাদের যে ইনভেস্টিগেশনে ভালো একজন সাংবাদিককে পাঠালেন অস্ট্রেলিয়াতে। আচ্ছা দেখো তো ওরা কি এমন আছে যে ওরা এই ওদের ভিতরে কি এই ষষ্ঠ ইন্দ্র আছে যে প্রাকৃতিক দুর্যোগ ওরা আগে থেকে প্রেডিকশন করতে পারে। তো ঠিক আছে, একজন উড়ে গেলেন, অস্ট্রেলিয়ায় গেলেন এবং আদিবাসীদের জিজ্ঞেস করেন, আচ্ছা আপনারা কি দেখে বুঝলেন যে এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ হবে, আপনারা কিভাবে বুঝলেন? তো তারা বলছেন যে আমরা ন্যাশনাল জিওগ্রাফিকের খবর দেখে বুঝতে হবে। বুঝতে পারছেন গল্পটা? আমি বলার উদ্দেশ্য আসলে এরকম যে এখন হচ্ছে কার্ড কপি পেস্টের দেশ। যে কোনো কিছু আমি দেখেছি একটা পোর্টালে একটা নিউজ আসলে হুবহু 100 ভাগ আপনার কপি করা হয়। তো এইটা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। লেখাপড়া, এবং আমি মনে করি যে সাংবাদিকের হাতে কলম আছে, মানে তারাই আসলে সবচেয়ে বেশি পাঠক হবে। আমরা দেখেছি যে সাংবাদিকদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কথা বলা হচ্ছে। আসলে শুধু সাংবাদিকই নয়, বর্তমান সমাজে আপনি দেখবেন ইসরায়েলে প্যালেস্টাইনের উপরে কি আগ্রাসন হচ্ছে, সারা পৃথিবীতে দেখবেন আসলে দুর্বলদের উপরে সবলের যে অত্যাচার, এটা আসলে যে কোনো ফর্মে, পুলিশের উপরেও আপনারা দেখবেন আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তারাও কীরকম নির্যাতনের শিকার হচ্ছে। আবার কিছু দেখবেন যে পুলিশ তারা হয়তো তাদের সাথে বাড়াবাড়িও করছে। এরকম প্রত্যেক পেশার মানুষই আসলে কম বেশি অনিরাপদ হয়ে পড়েছে। তো এখান থেকে বেরিয়ে আসা, বিশেষ করে আমি সাংবাদিক বৃন্দ যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে রিডিং হ্যাবিট খুবই জরুরি। পড়ার অভ্যাসটা অত্যন্ত জরুরি। আপনি যখন এক কলম লিখবেন তার পিছনে আপনাকে অনেক কিছু আসলে জানতেও হবে। শুধু তাই না, যারা সাংবাদিক আছেন, সাংবাদিক কিন্তু আপনাদের সমাজের বিভিন্ন স্তরের লোকদের সাথে কথা বলতে হয়। কেউ প্রশাসনে আছেন, কেউ ব্যবসায় আছেন, কেউ অন্য কোনো পেশায় থাকতে পারে না, একেবারে প্রান্তিক মানুষজন থাকতে পারে। তাদের ভিতরের দুঃখ কষ্ট তাদেরকে কাছে গিয়ে জানতে হলে তাদের সম্পর্কে আসলে স্টাডি করা প্রয়োজন। এই জিনিসটা আমাদের খুবই দরকার। এই প্রসঙ্গে আমার একটা গল্পের কথা মনে পড়লো। এক ভদ্রলোক মনে করেন অনেক টাকা পয়সার মালিক, কিন্তু উনি লেখাপড়া জানেন না। একটা ইংরেজি খুব কমন জোকস আর কি। তো উনি একটা ইংরেজি পত্রিকা পড়ছেন, আসলে তিনি পড়াশোনা জানেন না। তো পরে ওনার মেয়ে আবার পড়াশোনা জানে। তো বলছে দেখছিস বাবা, দেশে কীরকম দুর্ঘটনা হয়েছে, আজকেও দেখ একটা প্রাইভেট কার উল্টায় পড়ে আছে। তো তখন সে বলতেছে, বাবা আসলে এটা একটা কারের বিজ্ঞাপন, তুমি ব্যাপারটাকে উল্টো করে ধরছ। ঠিক আছে, তো আসলে এটা আপনারা জানেন। তো ব্যাপার হচ্ছে এরকম যে যারা পড়বে সংবাদপত্র তারা যে শিক্ষিত হবে তাই না, আমি বলতে চাচ্ছি তারা লেখাপড়ার জন্য যে কোনো ফর্মাল এডুকেশন দরকার তাও না। আপনার অক্ষর জ্ঞান থাকলেই আপনি আসলে পড়তে পারেন।
পড়াটা শুধুমাত্র আমি মনে করি যে কাগজের পড়াশোনাতেই আপনার কি বলা যায় সীমাবদ্ধ নয়। একটা মানুষকে পড়া, একটা হিউম্যান সাইকোলজি, আপনার সামনে যে মানুষটা আছে তার মনস্তত্ত্ব পাঠ করা, তার সুখ দুঃখ, তার আকাঙ্ক্ষা, এগুলোকে আপনি যখন নিজে স্টাডি করবেন, এটা কিন্তু কোথাও লেখা থাকে না। তো একজন সাংবাদিকের এই ভূমিকা, এই যোগ্যতা থাকা উচিত বলে আমার মনে হয়। আমি অনেক লম্বা লম্বা কথা বলে ফেললাম, জানি না কাউকে যদি আহত করে থাকি। সংক্ষেপে আমি বলতে চাই যে আপনাদের এই ফোরামের উন্নতি হোক দিন দিন, আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুন। এখানে অনেক বিদগ্ধ জনেরা, অত্যন্ত আমি আই ওয়াজ ভেরি ওয়ান্ডার যে এত ইয়াং একজন মানুষ সে আপনাদের এই সংগঠনের প্রেসিডেন্ট। এটা অত্যন্ত আসলে আশার কথা, কারণ তরুণদের হাতে আগামী নেতৃত্ব নির্ধারিত হবে, আমরা এমনটি ধারণা করছি, প্রত্যাশা করছি এই নতুন বাংলাদেশে। আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এখানে ইমরুল আছে, আসলে আমার ইমরুল ছোটো ভাই, সেই মূলত আসলে আমাকে এখানে আসার জন্য ইনভাইট করেছে উইথ দিস জেন্টেলম্যান। তো ইমরুলকে সহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আর আমার অফিসটা হচ্ছে ময়নারপুরে, এই অর্থাৎ আপনারা দেখতে জানবেন। যদি কখনো ওখানে যান আপনাদের সাথে একটা চা খাবো, আরও নিবিড় পরিচয় হবে, আমি আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানাই আমাদের মনোমুগ্ধকর অনুষ্ঠানটি আরো আনন্দিত হবে। আমরা দেখতে পাচ্ছি উপহার প্রদান হলো। এবার করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাই। এবার প্রেস সোসাইটি অফ বাংলাদেশ ঢাকার আমন্ত্রিত অতিথিদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাবো। আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রকিবুল আক্তার, পুলিশ সুপার পিবিআই ময়মনসিংহ। প্রদান করছেন জনাব মোহাম্মদ রকিবুল আক্তার, পুলিশ সুপার পিবিআই ময়মনসিংহ, আমাদের মাননীয় প্রধান অতিথি। আমাদের কেন্দ্রীয় সভাপতি জেনারেল সোসাইটি অফ বাংলাদেশের ও সহ সম্পাদক বিভাগের অপেক্ষা কেস প্রদান করছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রকিবুল আক্তার, পুলিশ সুপার পিবিআই ময়মনসিংহ।